স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে আপনাদের সাথে আছি আমি আকাশ হাসান। 11 লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেয়ার 4 বছর পেরোল। বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে নিয়ে মায়াকান্না দেখালো প্রত্যাবাসন শুরুর ব্যাপারে ব্যর্থ আন্তর্জাতিক মহল, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। উল্টো দেশটিতে সেনা অভ্যুত্থানের ফলে প্রত্যাবাসন আরও ঝুলে যেতে পারে বলেও মনে করছেন তারা। বাংলাদেশ মনে করে রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। 25 আগস্ট 2017 নিজ দেশে হত্যা, ধর্ষণ আর বর্বরতার শিকার হয়ে বাংলাদেশমুখী হয় রোহিঙ্গা স্রোত। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে রোহিঙ্গাদের কক্সবাজারের পাহাড়ে আশ্রয় দেয় সরকার। সারা বিশ্বে প্রশংসিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দেওয়া হলেও বৈশ্বিক রাজনীতির মারপ্যাচে বারবার পেছাতে হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাগজে কলমে রাজি হলেও কথা রাখেনি মিয়ানমার সরকার। এসব মানুষ যাতে নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে, এখনই তার ব্যবস্থা করতে হবে। শুরু থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে শক্তিশালী ফোরাম জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠস্বর ছিল স্পষ্ট ও বলিষ্ঠ। বেশিরভাগ দেশ তার বক্তব্যকে সমর্থন করলেও সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি কোনো রাষ্ট্র। এমন পরিস্থিতিতে গেল ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ঘটনায় রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া আরও বেশি উপেক্ষিত হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আরো এটা খারাপের দিকে যাবে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনটাকে সাংঘাতিকভাবে ব্যাহত করবে, অনিশ্চিত করবে এবং আমাদের স্বার্থকে সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ করবে। মিয়ানমার সেনাবাহিনী আমরা তো জানি যে তারা কালক্ষেপণ সবসময় চেষ্টা করবে। আমি মনে করি না যে এটা নতুন করে কোনো ব্যাহত হয়েছে, আসলে ব্যাহত হয়েই আছে জিনিসটা, কারণ ওই পারে যে পরিবেশ সৃষ্টি করা, সেক্ষেত্রে মিয়ানমার কোনো ব্যবস্থা অদ্যাবধি নেই। 11 লাখ রোহিঙ্গাকে ভরণ পোষণের নামে দেশি বিদেশি আন্তর্জাতিক সংস্থাগুলো এখন ব্যবসায়িক চিন্তা করছে, এমন অভিযোগ উঠেছে আগেই। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব বলছে সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারের সাথে 15 গুণ পর্যন্ত বাণিজ্য বেড়েছে চীন যুক্তরাষ্ট্রের। যারা হিউম্যান রাইটসের কথা বলেন পশ্চিমা শক্তিগুলো, তারা কিন্তু তাদের সাথে ব্যবসা বাণিজ্য ঠিকই করে যাচ্ছেন। আমরা হিসাব করে দেখলাম গত 3 বছরে আপনার যখন তারা পারসিকিউশন করতেছে, হিউম্যান রাইটস ভায়োলেট করছে, আপনার বিভিন্ন দেশের ওদের সাথে ট্রেড 5 থেকে 15 গুণ বেশি বৃদ্ধি হয়েছে। অথচ ক্ষতিগ্রস্ত কক্সবাজারের উপর চাপ কমাতে এবং 1 লাখ রোহিঙ্গাকে উন্নত জীবন দিতে ভাষান্তরে প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে আশ্রয়ন প্রকল্প নির্মাণ করেছে বাংলাদেশ। স্রোতের মতো রোহিঙ্গা অনুপ্রবেশের 4 বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে গেল সপ্তাহে এক রিপোর্টে ইউএনএইচসিআর বলছে দক্ষিণ পূর্ব দেশগুলোতে নতুন আশ্রয় খুঁজতে 2020 সালেই সমুদ্রে সলিল সমাধি হয়েছে অন্তত 214 জন রোহিঙ্গার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। বর্তমানে উখিয়া ও টেকনাফের 34 ক্যাম্পে বসবাস করছেন 11 লাখেরও বেশি রোহিঙ্গা। কবে নিজ দেশে যেতে পারবেন সে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। তবে বিভিন্ন ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা মাদক ব্যবসা সহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এতে অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। কক্সবাজার থেকে আয়ুবুল ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2017 সালের 25 আগস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আগে থেকে এদেশে ছিল আরও 4 লাখ রোহিঙ্গা। আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে 2017 সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি। এমন প্রেক্ষাপটেও রোহিঙ্গারা নাগরিকত্ব, জাতীয়গত পরিচয় নিয়েই নিজ দেশে ফিরতে চায়। রেসপন্সিবিলিটি কানরে জলদি পুরা করি বলে আর রিকোয়েস্ট করতে চাই দিরিয়া আর ইন্টারন্যাশনাল প্রোটেকশন লেরে লাইফ গ্যারান্টি, লাইফ সিকিউরিটি লেরে কেঙ্গুরি আর দেশত আর জাগিবে। আমাদের নিরাপত্তায় একটা কার্ড ছিল, ওইটা কার্ডটা আমাদেরকে দিলে সবাই আমরা চলে যাব। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, বিভিন্ন ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা মাদক ব্যবসা সহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিশেষ করে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই, খুন, অপহরণ সহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তারা দিন দিন জড়িত হয়ে পড়ছে, যার ফলে আমরা যারা স্থানীয় রয়েছি তারা প্রতিনিয়ত আতঙ্কে বসবাস করছি।
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করছে বলে জানালেন এই কর্মকর্তা। না, ওরা যাওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে এবং সেই হিসেবে আমরা সবসময় কাজ করি। তাদেরকে একসময় তাদের দেশেই ফেরত যেতে হবে। তবে এরই মধ্যে সরকার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে 19,000 রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করেছে। সেখানে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের পরিকল্পনা সরকারের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রোহিঙ্গারা সব ধরনের নাগরিক অধিকার ভোগের সুযোগ পাবে বলে আশ্বস্ত করেছে মিয়ানমারের নির্বাসিত সরকার। রোহিঙ্গাদের উপর নৃশংসতা বর্বরতার আর পুনরাবৃত্তি হবে না বলেও অঙ্গীকার করা হয়। তবে বারংবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। প্রত্যাবাসনেও নেই বাস্তবিক কোন উদ্যোগ। আসমাতুলের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে করোনার সংক্রমণ, আফগানিস্তানে তালেবানের উত্থান সহ আন্তর্জাতিক নানা সংকটের কারণে রোহিঙ্গা ইস্যুটি যেন ক্রমে মনোযোগ হারাচ্ছে। তবে রাখাইনে রোহিঙ্গাদের উপর নৃশংস হামলার 4 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে জাতীয় ঐক্যের সরকার NUG দিয়েছে নানান প্রতিশ্রুতি। অঙ্গীকার করেছে অতীতে রোহিঙ্গাদের উপর যে নৃশংসতা ও বর্বরতা চালানো হয়েছে তার পুনরাবৃত্তি হবে না। পাশাপাশি রোহিঙ্গারা সব ধরনের নাগরিক অধিকার ভোগের সুযোগ পাবে। এ নিয়ে তৃতীয়বারের মতো রোহিঙ্গাদের অধিকার সুরক্ষার প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিল NUG। যদিও বাস্তবে কোনো সুবিধা ভোগ করতে পারছে না রাখাইনে থাকা রোহিঙ্গারা, বরং নানাভাবে তাদের এখনো হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও দেখা যাচ্ছে না কোনো কার্যকর পদক্ষেপ। মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গাম্বিয়ার করা মামলাটিরও নেই কোনো উল্লেখযোগ্য অগ্রগতি। এই জন্য দ্রুতই যে রোহিঙ্গা সংকটের সমাধান হচ্ছে না তা স্পষ্ট। আসমাতুলি, নিউজ 24। এবারে অন্য প্রসঙ্গ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের করোনা রোগের জন্য বরাদ্দ আইসিইউ ওয়ার্ডে কাজ না থাকার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অধ্যাপক মামুনুর রশিদ সিজারকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর মিরজামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। বুধবার ভোররাত 4টা থেকে করোনা আইসিইউ ওয়ার্ডে 1.5 ঘন্টা বিদ্যুৎ ছিল না। এ সময় ওয়ার্ডের রোগীদের সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। কোভিড-1 3টা বেডের কারেন্টের ডিস্টার্ব ছিল, যেখানে আমার বেড আছে 50টা এবং 19 জন রোগী আছে, তার মানে বাকি সবই খালি। সাথে সাথে আমরা ওই 3টা বেডের রোগীকে অন্য বেডে শিফট করে দিয়েছি এবং পিডব্লিউডি লোকদেরকে ডেকেছি। দেশে করোনা সংক্রমণে আক্রান্ত মৃত্যুর হার দুটোই কমেছে। চলতি মাসের শুরু থেকে করোনা ভাইরাসের সংক্রমণ পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত আছে। হাসপাতালগুলোও কমেছে রোগীর চাপ। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে দেশের কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 46 জন। এর মধ্যে রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গে 7 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে মারা গেছেন 10 জন। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে মৃত্যু হয়েছে 3 জনের। এছাড়া কুষ্টিয়ায় 5 ও কুমিল্লায় 4 জন মারা গেছেন। লোকবল না দিয়ে ডেঙ্গুর চিকিৎসার জন্য রাজধানীর লালকুঠির হাসপাতালকে বিশেষায়িত হিসেবে ঘোষণা করা হয়েছে। এতে ডেঙ্গু চিকিৎসার জন্য হাসপাতালটিতে আসা রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। রোগী ভর্তি না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে। হাসপাতালের পরিচালক বলছেন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী চেয়ে বহুবার চিঠি দেওয়ার পরও লোকবল না পাওয়ায় রোগীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন তারা। আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বিষয়টি জানানি স্বীকার করে বলেন, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার পর এবার চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 2 জনের, আক্রান্ত 39 জন। এডিস মশা নিধনে ওয়ার্ডে ওয়ার্ডে সিটি কর্পোরেশনের ওষুধ ছিটানোর ফ্রেশ প্রোগ্রামেও মিলছে না সুফল। এই কার্যক্রমকে লোক দেখানো বললেন নগরের বাসিন্দারা। আর মেয়র বললেন, মশা নিধনে ভালো মানের ওষুধ নিয়ে আবারও নামবেন। আহদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বুরাজয়।
চট্টগ্রামে করোনার আগ্রাসন কিছুটা কমলেও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। চট্টগ্রাম মেডিকেলে কোভিড ইউনিটের পাশাপাশি খোলা হয়েছে ডেঙ্গু কর্নার। সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে 2 জনের মৃত্যুর পর আক্রান্তের হার প্রতিদিন জ্যামিতিক হারে বাড়ছে। কয়েক সপ্তাহের পরিসংখ্যান বলছে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলের চিকিৎসা নিচ্ছে 39 জন। চট্টগ্রামে আমাদের এই মুহূর্তে আমাদের যে পরিসংখ্যান সে অনুযায়ী 39 জন রোগ এই মৌসুমে পজিটিভ হয়েছেন এবং এ পর্যন্ত 2 জন রোগী ডেঙ্গু আক্রান্তে মৃত্যুবরণ করেছেন। ডেঙ্গু মোকাবেলায় এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের ক্রাশ প্রোগ্রাম ব্যর্থ হলেও আবারও একই প্রোগ্রাম করতে চান মেয়র। ক্রাশ প্রোগ্রাম এটা 10 দিনে 41টা ওয়ার্ডে শেষ হবে, আবার দ্বিতীয় রাউন্ড শুরু হবে, আবার তৃতীয় রাউন্ড, এভাবে 1 মাস আমরা কন্টিনিউয়াসলি এটা চালাবো। সিটি কর্পোরেশনের ওষুধ ছিটানোতেও গাফিলতির অভিযোগ নগরবাসীর। মাঝখানে খালি একবারই দেওয়া হয়েছিল এই কয়েক মাসে, কিন্তু বিগত কয়েক মাস ধরে মশার উপদ্রবটা চলেই আসছে। মশা আমাদের এদিকে একটু বেশি, মশার ওষুধ ছুটতে দেখি নাই। নাগরিকরা নিজের আঙ্গিনা নিজে পরিচ্ছন্ন না রাখলে প্রতিদিন ওষুধ ছিটিয়েও ডেঙ্গু নিয়ন্ত্রণ অসম্ভব বললেন সিটি মেয়র। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। 31 আগস্টের মধ্যেই মার্কিন নাগরিক ও তাদের মিত্রদের প্রত্যাহারের সিদ্ধান্তে অটল প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার G7-এর ভার্চুয়াল সম্মেলনে তিনি বলেন, যত দ্রুত এই অভিযান শেষ হবে ততই মঙ্গল। এই ঘটনায় নির্ধারিত সময়ের মধ্যেই দেশ ছাড়তে আরও মরিয়া হয়ে উঠেছে আগ্রহী আফগানরা। আজও কাবুল বিমানবন্দরে ছিল উপচে পড়া ভিড়। তবে আফগান শরণার্থীদের আশ্রয়ে এগিয়ে আসছে না মুসলিম দেশগুলো। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। 31 আগস্ট সময়সীমার মধ্যে সেনাসহ সব মার্কিন নাগরিক ও তাদের মিত্রদের প্রত্যাহার চাইছে তালেবানরা। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে সশস্ত্র এই সংগঠনটি। এই ঘটনায় মঙ্গলবার G7-এর সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে কি বলেন সেদিকেই ছিল সংশ্লিষ্টদের নজর। তবে কৌশলী বাইডেন জানান, আফগানিস্তান থেকে মানুষদের সরিয়ে আনার কাজ সম্পূর্ণ করার পথে রয়েছে যুক্তরাষ্ট্র। যত তাড়াতাড়ি আমরা শেষ করব ততই ভালো। 14 আগস্ট কাবুল থেকে প্রায় 70,700 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে আফগানদের পুনর্বাসনে মিত্রদের সঙ্গে কাজ করার অঙ্গীকারও করেন মার্কিন প্রেসিডেন্ট। আফগানিস্তান ছাড়া নির্ধারিত সময় যত কমে আসছে ততই বাড়ছে কাবুল বিমানবন্দরে মানুষের ভিড়। যে যেভাবে পারছেন দেশ ছাড়ার চেষ্টা চালাচ্ছেন। তালেবানের আশ্বাস সত্ত্বেও শঙ্কামুক্ত হতে পারছেন না আফগান সাংবাদিকরাও। তারাও দেশ ছাড়তে মরিয়া। এই আফগানরা আশ্রয় পাবেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, উজবেকিস্তান, নেদারল্যান্ড সহ কয়েকটি দেশে। তবে যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় দেশগুলো আফগান শরণার্থীদের গ্রহণ করলেও একমাত্র ইরান ছাড়া বিশ্বের ধনী দেশগুলোর আগ্রহ দেখা যাচ্ছে না। এমন অবস্থার মধ্যে ইরানের সঙ্গে আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তেহরানে গেছেন তালেবানের অন্যতম শীর্ষ নেতা মোল্লা আব্দুল গনি বারাদার। কাবুল দখল নেয়ার পর তালেবানরা শান্তির বার্তা দিলেও দিন দিন তাতে পরিবর্তন আসছে। বিরোধীদের দমন পীড়ন থামেনি। এছাড়া নারীরা কাজ করতে পারবেন এমন প্রতিশ্রুতি দিলেও সে অবস্থান থেকে সরে এসেছে। কর্মজীবী নারীদের আপাতত ঘরে থাকার নির্দেশনা দিয়েছেন তালেবান নেতারা। আফগানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ায় দেশটিকে সহায়তা দেওয়া স্থগিত করেছে বিশ্বব্যাংক। আসমাতুলি, নিউজ 24। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ 24-এর সিইও নঈম নিজাম সহ 12 সাংবাদিকের নামে করা মানহানি মামলার প্রতিবাদ করছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। সাভারেও প্রতিবাদী মানববন্ধন হচ্ছে। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সাংবাদিক নেতারা কি বলছেন এই বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে চট্টগ্রামের যে শাহরুখ, সেই সন্ত্রাসী যে শাহরুখ, তার যে বাহিনী দিয়ে কিন্তু আসলে তার একের পর এক অপকর্মর নিউজ করার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সহ 11 জনের বিরুদ্ধে কিন্তু যে মামলাটি করেছে সেই মামলার প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে দেখছেন যে এইখানকার যে সাংবাদিক নেতারা তারা কিন্তু মানববন্ধন করছে এবং
প্রতিবাদ করছে। সেখানে তারা বলছে যে তাদের যে দায়েরকৃত 11 জনের যে চট্টগ্রামে 500 কোটি টাকার যে মানহানি মামলা সেটা প্রত্যাহারের দাবিতে কিন্তু সারা দেশব্যাপী কিন্তু আজকে মানববন্ধন করছে এবং আজকে মানববন্ধন করছে বাংলাদেশ প্রকৌশল সাংবাদিক ফোরামের নেতারা। সেখানে আসলে রয়েছে তারা তাদের বক্তব্যে তারা বলেছে যে তারা আলটিমেটাম দিয়েছে এবং এই মামলা প্রত্যাহারের দাবিতে কিন্তু তারা, আমরা একটু কথা বলতে চাই তাদের সঙ্গে। এই মুহূর্তে আসলে তারা কথা বলছে যে মামলা প্রত্যাহারের দাবিতে যে সমাবেশ করছেন, আপনাদের দাবি? আমাদের দাবি বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, প্রথিতযশা সাংবাদিক এবং সাংবাদিকদের আশ্রয়স্থল বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ভাই সহ এবং বাংলাদেশ প্রতিদিনের ক্রাইম ইনভেস্টিগেশন প্রধান সেলের প্রধান সাইদুর রহমান রিমন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহসভাপতি, সিনিয়র সহসভাপতি, তার বিরুদ্ধে হুইপ শামসুল হক টুকু যে চট্টগ্রামে মামলাটি করেছে, মামলাটি 500 কোটি টাকার মানহানির মামলা করেছে। সংবাদ প্রকাশের মাধ্যমে যদি তার মান ক্ষুণ্ণ হয় সেটা তার সংবাদ প্রতিবাদে হবে, কিন্তু মামলায় কেন? এবং মামলার বিষয়টি, এই মামলার জন্য আমরা সারা দেশের সাংবাদিক, কর্মরত সাংবাদিকরা এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিকের সারা দেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিকের কেন্দ্রীয় নির্দেশনা মেনে আমরা আজকে কর্মসূচি পালন করছি। তারও ধারাবাহিকতায় আজ সাভারের এবং আশুলিয়ায় কর্মরত যত সাংবাদিক রয়েছে জাতীয় স্মৃতিসৌধের সামনে আমরা আজকে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত হয়েছি। অবিলম্বে আমরা এই মামলাটি প্রত্যাহার দাবি করছি এবং যত ধরনের সাংবাদিক নির্যাতন হচ্ছে এই সাংবাদিক নির্যাতনের নীতিমালা এবং সাংবাদিক নির্যাতন বন্ধে কঠোর হস্তক্ষেপ কামনা করছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, সারা কিন্তু সেখানে কিন্তু এখন দেখছেন যে সমাবেশ করছে এবং সমাবেশে কিন্তু তারা বক্তব্য রাখছে এবং সেখানে কিন্তু তারা আসলে বলেছে যে দ্রুত সময়ের মধ্যে এই মামলা প্রত্যাহার করতে হবে, না হলে হয়তো তারা কঠোর আন্দোলনের ডাক দিয়েছে। এই ছিল আমার কাছে আশুলিয়ার জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ 24 এর সিইও নঈম নিজাম সহ 12 সাংবাদিকের নামে করা মানহানি মামলার প্রতিবাদ কর্মসূচি থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা। সংবাদ নিচ্ছি কি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। বরিশালের ঘটনায় ইউএনও ও ওসির করা 2 মামলায় আওয়ামী লীগের 23 নেতাকর্মীর জামিন আবেদন করেছেন। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন আবেদন বিষয়ে বিস্তারিত জানাবেন, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত 18 আগস্ট সদর উপজেলা পরিষদে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই ঘটনায় ইউনো এবং পুলিশের পক্ষ থেকে 2টি মামলা দায়ের করা হয়েছে। 2টি মামলায় সিটি মেয়র সহ আওয়ামী লীগের 602 জন নেতাকর্মী রয়েছে এবং এর মধ্যে পুলিশ 23 জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে 23 জনের মধ্যে 2 জন চোখে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা চিকিৎসাধীন রয়েছে। তারাও গ্রেপ্তার অবস্থায় আছেন, চিকিৎসাধীন অবস্থায়, এবং তারা সহ মোট 23 জনকে পুলিশ এ পর্যন্ত গ্রেপ্তার করেছে। যা তাদের মধ্যে থেকে আজকে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 21 জন আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন আবেদন হয়েছে, যারা এই মুহূর্তে কারাগারে রয়েছেন। বাকি যে 2 জন তারা সশরীরে উপস্থিত থাকতে না পারায় তাদের কিন্তু জামিন আবেদনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। 12:30টায় এখানে জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে আওয়ামী লীগের যারা সিনিয়র আইনজীবী রয়েছেন, নেতা রয়েছেন, তারা ইতিমধ্যে আদালতে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ পরেই শুনানি হবে। আওয়ামী লীগের আইনজীবী যারা, তারা জানিয়েছেন যে তারা ইউনোর বাসায় হামলাও করেননি, পুলিশের উপর হামলা করেননি, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং এ কারণে তারা ন্যায় বিচার পাবেন, অর্থাৎ তাদের জামিন হবে নেতাকর্মীদের, তেমনটি কিন্তু তারা আশা করছেন এবং সবাই সেই অপেক্ষমান আছে। এখানে সাংবাদিক রয়েছে, গোয়েন্দা সংস্থার সদস্য রয়েছে এবং অন্যান্য বিভিন্ন ইউনিটের, অর্থাৎ গোয়েন্দা সংস্থা অন্যান্য সদস্য রয়েছেন এই তথ্য সংগ্রহ করার জন্য। মূল কথা হচ্ছে যে যারা গ্রেপ্তার আসামি, সেই 18 তারিখ বা 19 তারিখ যারা গ্রেপ্তার হয়েছেন তারা আজ জামিন পাবেন, ন্যায় বিচার পাবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, এমনটাই তাদের আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বরিশাল থেকে, ফিরছি আপনার কাছে। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাহাত যুক্ত ছিলেন বরিশাল থেকে। রাত থেকেই ভারী বৃষ্টি চট্টগ্রামে, এতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ।
পানিতে তলিয়ে যায় চকবাজার, আগ্রাবাদ, মুরাদপুর, হালিশহর, ষোলশহর, বাকলিয়া, চাকতাই, খাতুনগঞ্জ সহ বিস্তীর্ণ নিচু এলাকা। বৃষ্টির পানির সাথে জোয়ারের পানি যোগ হওয়ায় খাল ও নালা নর্দমার পানিও উপচে পড়ছে। বৃষ্টির পানি ঢুকে পড়েছে মানুষের বাসাবাড়ি ও দোকানপাটে। এতে দুর্ভোগে পড়ে নগরবাসী। যতবারই অল্প বৃষ্টিতেও এই অবস্থা হয়ে যায়, কিন্তু দেখার কেউ নাই আমাদের। প্রত্যেকবারই এই অবস্থায় আমাদের দুর্ভোগে পড়তে হয়। অনেক পানি, হাঁটু সমান সমান, কোমর পরিমাণ পানি। তো এটা তো সমস্যা, বুঝতেই পারতেছেন, ময়লা পানি। তো আমরা এটা যদি সিটি কর্পোরেশন যদি ব্যবস্থা নেয় তাহলে ভালো হয় আর কি জনগণের জন্য। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের জলাবদ্ধ অবস্থা তো কাটছে না, বর্তমানে আবারও দুর্ভোগ শুরু হয়েছে। কি দেখছেন বর্তমান চিত্র, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ। আপনি দেখতেই পাচ্ছেন যে নগরবাসীর যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু আসলে এই কয়েকদিনের জন্য নয়, কিন্তু বছরের পর বছর এই অবস্থার মধ্যে আছে। তো চট্টগ্রাম নগরবাসীর সবচেয়ে বড় দুঃখ কিন্তু জলাবদ্ধতা। সেই জলাবদ্ধতা নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে মেগা প্রকল্প হাতে নিয়েছে, সেই মেগা প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে, এরপরে আবার মেয়াদ বাড়ানো হয়েছে। দেখা যাচ্ছে সেই প্রকল্পের কোনো সুফল কিন্তু নগরবাসী এখনো পর্যন্ত পাচ্ছে না। রাতভর টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের অধিকাংশ এলাকা, আমি যেখানে আছি আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, কাবাসগোলা থেকে নিয়ে বিভিন্ন কাতালগঞ্জ পর্যন্ত সব সড়কের উপরে কিন্তু পানি। তেমনিভাবে যে বাসাবাড়ি যেগুলো আছে, বেশিরভাগ বাসা বাড়িতেও কিন্তু পানি প্রবেশ করেছে। এখন কিন্তু আসলে যে এখন বৃষ্টি থামছে, কিন্তু দেখা যায় জোয়ারের পানিও যোগ হয়েছে। তার কারণে কিন্তু বৃষ্টির পানি একদিকে, আরেকদিকে হলো জোয়ারের পানি, সব মিলিয়ে কিন্তু খুব একটা সমস্যার মধ্যে পড়েছে নগরবাসী। যারা পথচারী আছেন, যারা চাকরিজীবী আছেন, সকাল থেকে কিন্তু তারা বিভিন্ন যে তাদের গন্তব্যস্থানে যেতেই পারছে না। আবার যে যারা রিক্সা পাচ্ছে, রিক্সা ভাড়াও কিন্তু দ্বিগুণ গুনতে হচ্ছে। সব মিলে বলা যায় চট্টগ্রাম নগরবাসীর যে সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এই সমস্যার সমাধান আসলে কখন শেষ হবে সে নিয়েই নগরবাসী কিন্তু খুব একটা দুশ্চিন্তায় আছেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন, তারা বলছেন যে এখন মেয়াদ বাড়ানো হয়েছে, এই প্রকল্পের কাজ যদি শেষ হয় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আকাশের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে মানুষের জলাবদ্ধতা এবং দুর্ভোগের চিত্র তুলে ধরছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। গণটিকা কার্যক্রমে দ্বিতীয় ডোজ 7 সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বুধবার সকালে সিএমএসডিতে প্রবাসী প্রদত্ত ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রবাসীদের দেয়া ভেন্টিলেটর গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। 7 তারিখে 7ই সেপ্টেম্বর আমরা ইতিমধ্যে জেনেছি যে 30 তারিখে আমাদের 50 লাখ সিনোফার্ম টিকা আসবে। তাহলে পরে আমরা এখন ফিল্ডে আছে প্রায় 35 লাখের মতন, আর ওখানে যদি আরো 50 লাখ আসে তাহলে পরে আমি আশা করছি এই কয়দিনে যদি ওই 30 লাখের মধ্যে ধরেন যে আরো 7-8 লাখ বা 10-15 লাখ খরচাও হয়ে যায়, বাকি 50 লাখ আসলে পরে আমরা তাদের সেকেন্ড ডোজটা নিশ্চিত করতে পারবো। তো কাজেই আমরা আশা করছি যে তাদের এটা ব্যাহত হবে না, এটুকু বলতে পারি আপনাদের। ড্রেনেজ ও রাস্তাঘাট বেহাল সহ নানা সমস্যায় থাকা উত্তর সিটি কর্পোরেশনের 38 নং ওয়ার্ড বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, ওয়ার্ডের বেশিরভাগ রাস্তায় ভাঙা, সামান্য বৃষ্টি হলে ড্রেনের পানি রাস্তায় উপচে পড়ে, পুরো রাস্তা তলিয়ে যায়। এছাড়া সড়কের অনেক স্থানের ড্রেনের ঢাকনা বা স্ল্যাব উঠিয়ে রাখার কারণে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। এদিকে সমস্যা জেনে তা দ্রুত সমাধানের আশ্বাস দিলেন ঢাকা উত্তর সিটি মেয়র। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ডিএনসিসিতে বর্ধিত ওয়ার্ড হিসেবে যুক্ত হয় ঢাকা উত্তর সিটির 38 নম্বর ওয়ার্ড। কিন্তু গত কয়েক বছরে এলাকার উন্নয়নের কোনো তফাৎ চোখে পড়ে না এখানে, বরং দিনে দিনে নানা কারণে ওয়ার্ড বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায় ওয়ার্ডের প্রধান সড়কের কিছু দূর পর পর তীব্র যানজট।
প্রায় পুরো সড়ক অটোরিকশার দখলে। যানজটে আটকা পড়ে হেঁটেই গন্তব্যে ছুটছেন কেউ কেউ, আবার রাস্তার অর্ধেকটা দখল করে চলছে বেচা কেনা। যোগাযোগ ব্যবস্থা যেখানে ভালো না থাকবে সেখানে মানুষ আসা যাওয়া করবে কিভাবে? যানজট হয়, ওই অটোরিকশাটা বেশি এই মহল্লায়, মনে 200 অটোরিকশা আছে, এই কারণে যানজট। বিশেষ করে ওয়ার্ডের পূর্বাচল সড়ক লেন রাস্তাটি নিয়ে অভিযোগের শেষ নেই এখানকার বাসিন্দাদের। সামান্য বৃষ্টিতে ড্রেনের ময়লা পানি উপচে পড়া, জলাবদ্ধতা নিরসনে রাস্তার অনেক স্থানে ড্রেনের স্ল্যাব উঠিয়ে রাখা, এসব মেরামতের নেই কোনো উদ্যোগ। ফলে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। ভাঙ্গাচুরা মানুষ অ্যাক্সিডেন্ট হয়, মানুষের যে দুর্ভোগ, মানে বৃষ্টি আইলে তো এখন তো একটু ভালো, বৃষ্টি আইলে এক মাজা পানি হয়। সমস্যা শুনতাছি, রাস্তা হবে এই শুনতাছি, তো 1 বছর ধরে শুনতাছি পুরাটা রাস্তা ভাঙ্গাঘাট, কোনো ঠিকঠাক করার কোনো খবর নাই। রাস্তা সংস্কারের উদ্যোগের কথা জানান উত্তরের মেয়র। এ সময় স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ছাড়া রাস্তা দখলমুক্ত রাখা সম্ভব নয় বলে মনে করেন এই নগরপিতা। আমি সেলিমকে দায়িত্ব দিয়েছি যে আমার ইঞ্জিনিয়ারিং ডিভিশনে বসে কতগুলো স্ল্যাব ভাঙ্গা টোটাল একটা পরিসংখ্যান দিয়ে আমার কাছে একটা বাজেটটা চাওয়ার জন্য। ওই এলাকার জনগণকে কিন্তু এগিয়ে আসতে হবে, সামাজিকভাবে আন্দোলন করতে হবে। শুধু একলা আমরা করে দিয়ে আসলাম আজকে, কালে কিন্তু বাজার কিন্তু আবার বসবে। রাস্তা দখলমুক্ত রাখতে ওয়ার্ড কাউন্সিলর এবং প্রশাসনের ভূমিকাই যথেষ্ট বলছেন স্থানীয়রা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ভরা মৌসুমেও পটুয়াখালীর মৎস্য আড়তগুলোয় দেখা নেই ইলিশের, এতে জেলেদের জীবনযাপন হয়ে পড়েছে কষ্টসাধ্য। মৎস্য কর্মকর্তারা বলছেন, লবণাক্ততা কমলেও বৃষ্টি অব্যাহত থাকলে শিগগিরই সাগরে পর্যাপ্ত হারে ইলিশ পেতে শুরু করবেন জেলেরা। সঞ্জয় কুমার দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাছের উৎপাদন ও মজুদ বৃদ্ধি করতে চলতি বছরের 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত মোট 65 দিন সমুদ্র এলাকায় মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার। এর আগে আরো 21 দিন সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা এবং 8 মাস জাটকা সংরক্ষণ অভিযান চলে। এরপরও এবার ভরা মৌসুমে সাগরে ইলিশ পাওয়া যাচ্ছে না তেমন। পটুয়াখালীর আলিপুর মহিপুর মৎস্য বন্দরের ট্রলারগুলো কিছু কিছু মাছ নিয়ে বন্দরে ফিরছে, তাও আবার আকারে ছোট। নদীতে কোনো মাছ নাই, প্রতিটি নামি আর বাকি জিগি সবাই এখন আমরা অনেক বিপদের মুখেই আছি। সাগরে গেলে খালি লস, মাছ পোনা ঠিক মতো হয় না, গুড়ি মাছ নাই, বড় মাছ নাই, কোনোটাই নাই। গেল 2 অর্থ বছরে পটুয়াখালীতে 64,000 এবং 67,000 মেট্রিক টন ইলিশ মেলে। সেই হিসেবে এবার ইলিশের উৎপাদন আরো বাড়ার কথা, যদিও বাস্তবতা ভিন্ন। এখন মাছ নেই গাঙ্গে, আমরা যখন গাঙ্গে যাই তখন মাছ পাই না, এই মৌসুমে অনেক কম মাছ। মৎস্য কর্মকর্তা বলছেন, পানির লবণাক্ততা কমলে এবং বৃষ্টিপাত থাকলে জেলেদের জালে বেশি হারে ধরা পড়বে ইলিশ। বৃষ্টিপাতের না হওয়ার কারণে আমরা হয়তো ইলিশ মাছ পাইতে 1 মাস আমাদের ডিলে হওয়ার সম্ভাবনা আছে। আশা করতেছি যে আগামী 1 মাসের মধ্যে আমরা ইলিশ পাবো এবং গত বছর যা পেয়েছি আশা করতেছি আমরা ওই রূপ ওর চেয়ে আরো বেশি পাওয়ার সম্ভাবনা আমাদের আছে। পটুয়াখালী জেলায় অন্তত 70,000 জেলে মাছ শিকারের সাথে জড়িত। এছাড়া বরফকল, মাছ প্রক্রিয়াজাতকরণ, জাল তৈরি, মেরামত সহ আনুষঙ্গিক কাজে জড়িত আরো প্রায় 1 লাখ পরিবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার বসুন্ধরা কিংসের সৌজন্যে এফসি কাপের খবর। এফসি কাপের গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারতের এটিকে মোহনবাগানের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে বসুন্ধরা কিংস। ফলে গ্রুপের অপরাজিত রানার আপ হয়ে আসর শেষ করল অস্কার ব্রুজেনের শিশুরা। মালদ্বীপ থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থপনিক। মালদ্বীপের মালেতে এএফসি কাপের ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারতের শক্তিশালী ক্লাব এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস। ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য বিস্তার করে বসুন্ধরা। তাদের আক্রমণ সামলাতে ব্যস্ত থাকেন মোহনবাগানের ডিফেন্ডাররা এবং হেডে বলটাকে ক্লিয়ার করলেন। কিংস সমর্থকরা আনন্দের উপলক্ষ পায় ম্যাচের 28 মিনিটেই। একক নৈপুণ্যে ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে জালে বল জড়িয়ে বসুন্ধরা কিংসকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড জোনাথন ফার্নান্দেজ। তবে প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে বিতর্কিত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সুশান্ত ত্রিপুরা। ফলে 10 জনের দলে পরিণত হয় কিংস। এগুচ্ছিলেন এবং সেই সাথে কিন্তু বৃষ্টিটাও। দ্বিতীয়ার্ধে একজন কম নিয়েও লড়াইটা ভালোই চালিয়ে গেছে ব্রুজনের দল।
আক্রমণের ধার বাড়ায় মোহনবাগানও। এরই ধারাবাহিকতায় ৬২ মিনিটে সমতায় ফেরে ভারতের জায়ান্টরা। ফাঁকা জালে বল জড়ান উইলিয়ামস। ম্যাচের বাকি সময় আক্রমণের গতি বাড়ায় কিংস। ৮৪ মিনিটে রবসন রবিনিওর শট সাইড বারে লেগে ফিরলে গোল বঞ্চিত হয় তারা। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় কিংসকে। ফলে ডি গ্রুপের রানার আপ হয়েই এএফসি কাপের মিশন শেষ করলো বাংলাদেশের চ্যাম্পিয়নরা। ডি গ্রুপে অপরাজিত থেকে এবারের এএফসি কাপ যাত্রা শেষ করলো বসুন্ধরা কিংস। নকআউট পর্বে খেলার প্রত্যাশা যদিও বা পূরণ হয়নি, তবে স্বপ্ন যেহেতু অনেক বড়, আগামীতে তা পূরণ হতে বাধ্য। মালদ্বীপের মালে থেকে পার্থ বণিক, নিউজ 24। দর্শক, এখন এই পর্যন্ত। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাই।